প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং বর্তমানে রাজনৈতিক দলগুলো কি অবস্থানে আছে সেইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রশ্ন হবে টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি এবং আজ আমাদের আলোচনার বিষয় বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল এবং তারা বর্তমানে কি রাজনীতি করছে, কোন রাজনৈতিক পথে হাঁটছে। আলোচনার জন্য স্টুডিওতে আছেন জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আহ্বায়ক আম জনতা পার্টি, প্রতিষ্ঠাতা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি। শুভেচ্ছা এবং স্বাগত। ধন্যবাদ। যে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ আমাদের টু দ্য পয়েন্টে জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আপনি প্রথমবারের মতো যুক্ত হলেন, তাই আপনার কাছেই জানতে চাই, আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, 12 বছর জেলে ছিলেন, তারপরে জেল থেকে বেরিয়ে আসলেন, তারপরে নতুন রাজনৈতিক দল করলেন। কেন? আমরা তো জানি বাংলাদেশে রাজনৈতিক দল করলে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে জেলে যেতে হয়। আবারও কি আপনার জেলে যেতে ইচ্ছে হচ্ছে? না, রাজনৈতিক দলে থাকলে জেলে যেতে হয় সেটা আমরা অতীতে দেখেছি। রাজনৈতিক প্রতিহিংসা থাকলে, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখন যারা রাজনৈতিক দল আছে বা যে সরকার ক্ষমতা আছে, আমার মনে হয় না ওনাদের আমলে রাজনীতি করলে জেলে যেতে হবে, এটা সঠিক না। কারণ এখন যদি জেলে যেতে হয় আরেকটা ফৌজদারি অপরাধ করলে যেতে হবে। রাজনীতি করার জন্য জেলে যেতে হবে এটা আমি বিশ্বাস করি না। এখন দেশের অবস্থা অনেক স্টেবল, অনেক ভালো। আপনি বিশ্বাস করেন না? আমি যখন আপনার পরিচয়টি দিচ্ছিলাম, আপনি ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, তার মানে কি এখন ডেস্টিনির পরিচালনা পর্ষদে আপনি নেই? না, আমি নেই। আমাকে বাদ দেওয়া হয়েছে 22 সালের 9 সেপ্টেম্বরে। আমাকে দেখানো হয়েছে যে আমার একটা মামলায় কনভিকশন হয়ে গেছে এবং আমি কনভিক্টেড ডাইরেক্টর হিসেবে থাকতে পারবো না, যদিও ওই মামলায় পরবর্তীকালে আমি জামিন নিয়েছি এবং ওই মামলা রহিত করা হয়েছে হাইকোর্টে। তাহলে আপনি যদি ব্যবস্থাপনা পর্ষদে না থাকেন, তাহলে ডেস্টিনির যে টাকাগুলো রয়েছে সেগুলো ফেরত পাবে কিভাবে সাধারণ জনগণ? সেটার জন্য আমি বর্তমান বোর্ডের কাছে প্রস্তাব রেখেছি যে আমাকে আবার আমার আগের পদে বহাল রাখা হোক, যেহেতু আমি জামিনে আছি। আমার মধ্যে দণ্ডটা আটকানো আছে, রহিত করা আছে হাইকোর্টে। আর আমি যদি না যাই, এটা আপনি সঠিক কথা বলছেন, আমি যদি আগের ব্যবস্থাপনা পজিশনে না যাই, এরা যে একেবারে দিতে পারবে না তা না, ডিফিকাল্ট হবে মানুষের টাকা সময় মতো দেওয়া। আপনাদের কি দেবার ইচ্ছা রয়েছে কিনা? সবার আছে। বর্তমান বোর্ডেরও দেখলাম, আমি কথা বলে দেখছি, তাদের খুবই আন্তরিকতা আছে টাকা ফেরত দেওয়ার। আসলে টাকা ফেরত দেবো না কেন? টাকা তো কোম্পানির অ্যাকাউন্টে আর সম্পত্তির মধ্যে আছে, কেউ নেয়নি। আমাদের কোনো পরিচালক বা কোনো শেয়ার হোল্ডার, কোনো এমপ্লয়ি এখান থেকে 1 টাকাও আত্মসাৎ করেনি। টাকাগুলো রয়েছে এবং আপনাদের ফেরত দেওয়ার ইচ্ছে রয়েছে এবং সম্ভব ক্যাপাসিটি আছে। জি, পরবর্তী প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। জনাব নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে জানতে চাই, বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চয়ই জানতে চাই। সেখানে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি চেষ্টা করছে, সেজন্য তারা নির্বাচন চাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে চাচ্ছে, কিন্তু কোনো ফাঁদ তৈরি হচ্ছে কিনা যে ফাঁদের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না এরকম? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য বিএনপি চেষ্টা করছে না, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে না। বিএনপি গতানুগতিক যে রাজনীতি সেটা থেকে বেরিয়ে বাংলাদেশে যে অবস্থাটা বিরাজমান ছিল গত 17 বছর, প্রথম 1-11 বছর, পরবর্তীতে আপনার 2009 সাল থেকে 15 বছর আওয়ামী অপশাসন, দুঃশাসন যেটাই বলেন, সেটা থেকে উত্তরণের পথ। সুশাসন নিশ্চিত করতে হবে, জনগণের শাসন নিশ্চিত করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে আগামীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের জনগণ প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটারবিহীন রাতের ভোট, দিনের ভোট, রাতের বেলা বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সকল দলকে বাদ দিয়ে অথবা অনেককে জোর করিয়ে 2-1 জনকে সিম্বলিক দেখানোর জন্য এমনটাই করেছে বিগত সরকার যে আপনার যে বিশ্বজোড়া নাম যে ক্রিকেটারের, তাকেও মনে করেন যে জোর করে এনে এমপি বানিয়েছেন। আপনার চলচ্চিত্র নায়ক যাদেরকে, আমি একটা জিনিস বুঝি না, এই ধরনের পেশার মানুষরা আপনার ফেসিস্ট গভর্নমেন্টের সঙ্গে কিভাবে গেলেন আমি বুঝলাম না। যে এমপির একটা তকমা লাগাবেন এ কারণে মানে যেতে হবে। বিগত সংসদে আপনার 70% ছিলেন আপনার ব্যবসায়ী, সংসদ সদস্য ছিলেন 70%। মানে আগে রাজনীতিবিদরা আপনার দেশের জন্য কাজ করতে পারতেন, কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল যে ব্যবসায়ীরা রাজনৈতিক দল, সরকার এবং রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ন্ত্রণ করছেন, তারা তাদের স্বার্থে। মানে যারা রাজনীতিবিদ, আপনারা যখন আন্দোলন হয়, আন্দোলনে মাঠে থাকেন, জেলে যান, কিন্তু যখন নির্বাচন আসে আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও দেখা যাচ্ছে অনেক স্টার তারকারা ভিড়েছে, সেখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে।
এই প্রসঙ্গে একটি কথা তাদেরকে কি বলছি আপনারা আমি nomination দিবেন না? আপনাকে বেবি এক নাজনীন মিনিট, কে আমি আপনারা আপনাকে আমি একটা nomination কথা দিবেন বলি না? আমি নামই একটা- না না বলুন। আপনি বেবি নাজনীনকে আপনি শিল্পী হিসেবে বা তারকা হিসেবে কিন্তু আপনি যদি আপনি আলাদা করেন এগ্রিগেট কনক করে দেন চাপাকে আপনি কি আপনি দিবেন তাহলে না ডিফারেন্ট জিনিস সমর্থন? আমি আপনাকে বলি কনক চাপা কিংবা বেবি নাজনীন তারা বিএনপির রাজনীতির সঙ্গে এই স্বৈরাচার বিরোধী গত 15 বছর তারা আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। তারও আগ থেকে আপনি যেমন উজ্জ্বল চলচ্চিত্র তারকা উজ্জ্বল তিনি বাংলাদেশ জাসাস যেটা সেটার সঙ্গে জড়িত ছিলেন, কনক চাপা জাসাসের সঙ্গে জড়িত ছিলেন, বেবি নাজনীন জাসাসের সঙ্গে জড়িত ছিলেন। সঙ্গীতশিল্পী ন্যান্সি তারা ঠাকুর যদি সকলে বলেন। আমি বলছি তারা সরাসরি প্রত্যক্ষভাবে তারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা এমন না যে উড়ে এসে জুড়ে বসে যারা একদিনের জন্য রাজনীতি করেন না। বিএনপির মধ্যে এ ধরনের আপনার পাওয়া যাবে না। বিএনপির মধ্যে ব্যবসায়ীও যিনি তার পেশা দেখুন আমি মনে করি যে রাজনীতিবিদ যদি ব্যবসা করেন তাতে কোনো আপত্তি নেই। যে ব্যবসায়ী যখন রাজনীতি করার জন্য আসেন উদ্দেশ্য নিয়ে সেখানে আপনার সবার সতর্কতা অবলম্বন করা উচিত। সেখানে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, একটা আপনার মিনিমাম একটা কাট অফ লাইন থাকা উচিত। আমি রাজনীতি করি, রাজনীতি কি কারো পেশা হতে পারে? রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতির নেশা, এটা একটা প্যাশন, এটা একটা প্যাশন যেটা আমি আপনাকে বলি দেশ সেবার জন্য, সমাজ সেবার জন্য, জনগণের জন্য। তা আপনার যদি ব্যবসা বাণিজ্য না থাকে, চাকরি বাকরি না থাকে, তো আপনি তাহলে চাঁদাবাজি করে তো আপনাকে তাহলে চালাতে হবে নাকি? তাহলে কি রাজনীতি তাহলে পার্ট সে টাইম কারণে- পেশা হবে? না না রাজনীতি আমি আপনাকে বলি এর মধ্যে কিছু বিষয় আছে, এখানে পার্ট টাইম ফুল টাইম বলে কোনো কথা না। কিন্তু কেউ যদি বলেন যে আপনার কাজ কি রাজনীতি পেশা, নিশ্চয়ই না। কারণ তাহলে আপনি পেশা যদি রাজনীতি হয় তা আপনি রাজনীতি চালান কি করে? তাহলে আপনি নেতা কর্মীকে কিভাবে চালাবেন? আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনার একটা সৎ সোর্স অফ ইনকাম থাকতে হবে, লেজিটিমেট একটা ইনকাম থাকতে হবে। তাই যদি না থাকে আপনি তো সেটা যদি আপনি ব্যবসায় যদি না হন তাহলে আপনি কিভাবে আপনি খরচ করবেন দলের জন্য? আপনি কিভাবে আপনার কর্মীর জন্য খরচ করবেন? একজন কর্মীর মা বাবা বা ভাই বোন কেউ অসুস্থ হয়ে গেল, দেখা গেছে কিছুটা হলে সাহায্য করতে হয়। কোনো একটা সামাজিক প্রতিষ্ঠানে গেলে সেখানে মনে করেন যে তারা অনুদান চাইতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা এমন হয়ে গেছে টাকা ছাড়াও কিন্তু চলা যাবে না। এটা সোজা কথা, পরিষ্কার কথা। মোটা দাগে আমি মনে করি যে রাজনীতি কারো পেশা হতে পারে না। যেমন হতে পারে কার, যেমন দলের যিনি প্রধান, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো গৃহিণী ছিলেন ম্যাডাম। গৃহিণী থেকে ম্যাডাম তার যোগ্যতা, তার উত্তরণের পথটা ওনার কত দীর্ঘ ছিল। 9 বছর স্বৈরশাসন বিরোধী আন্দোলন করেছেন। সেক্ষেত্রে তো উনি কোনো চাকরি বাকরি বা ব্যবসা কিছু না তো সেখানে উনি দলকে প্রতিনিধিত্ব করেছেন। প্রথমে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে দলের চেয়ারম্যান হয়েছেন, চেয়ারপারসন হয়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং যার পরিপ্রেক্ষিতে এই দেশের জনগণ তাকে রাষ্ট্র ক্ষমতা এনেছেন। তাই না? আমি ফিরবো একেবারেই পরিষ্কার আপনার কথাগুলো। মোহাম্মদ রফিকুল আমিন, আপনার কাছে জানতে চাই, আপনি ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, এখন আম জনতা পার্টি। আম কেন? এটা আরবি শব্দ আর কি, আম জনতা পার্টি। এটা হচ্ছে সাধারণ জনতা, সাধারণ জনতা পার্টি। এটা এই ধরনের পার্টি তো ভারতে একটা আছে, আম আদমি পার্টি। ভারতে আছে, বাংলাদেশে আম আছে, আম জনতা পার্টি। আপনার একই রকম না? না, একই রকম হয়নি তো। আরেকটা পার্টি যেটা আছে তাদেরটা হচ্ছে আম জনতার দল, শুধু আম জনতার দল। হ্যাঁ, আমারটা হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি। এখন থেকে আমার 2 জায়গায় পার্থক্য আছে, বাংলাদেশ আছে, পার্টি আছে। আপনি শুধু যদি বাংলাদেশের কয়েকটা আপনি যখনই রাজনৈতিক দলটি শুরু করলেন তখনই কিন্তু এই নামটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। নামের জন্যই আলোচনাটি হয়েছে। আম কেন, মানে এই আলোচনাটি এসেছে। আম হচ্ছে কি, শুধু যদি আপনি আম দেন এটা কিন্তু খাওয়ার আম বুঝাবে। কিন্তু এখানে হওয়া উচিত ছিল, আমি বুঝতে পারতেছি, হওয়া উচিত ছিল শুধু আম, মাঝখানে হাইফেন। কিন্তু এটাকে আরো লম্বা করার জন্য আমি আম দিয়েছি। এটা আপনার একজন সাহিত্যিকের সাথে আমি কথা বলেছি, উনি বলছেন যে ঠিক আছে, আপনি এটাকে আম যদি প্রমাণ করতে চান, প্রকাশ করতে চান, আপনার এটা সুযোগ আছে। কিন্তু আপনি কি মিন করতে চাইছেন? আমি বলছি এটা যেন খাওয়ার আম না হয়ে যায়। আচ্ছা, খাওয়ার আম না হয়ে যায়। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম যেটি বললেন, অনেক ব্যবসায়ীরা রাজনীতিতে আসেন, আগে ব্যবসায়ী পরে রাজনীতিতে আসেন। আপনিও কি তেমনটি, যে নিজের ব্যবসার সুবিধার জন্য রাজনীতিতে এসেছেন? রাজনীতি কে করতে পারবে এটা কোথাও লেখা নেই। এটা মানুষের জন্মগত গণতান্ত্রিক অধিকার। কে ব্যবসা করলো, কে শিক্ষক ছিল, কে কোন পেশায় ছিল, এটা দেখে কোথাও লেখা নেই, বাউন্ডারি দেয়া নাই যে অমুক 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 রাজনীতি করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে আমাকে এটা বলবেন, আমি তো 12 বছর ধরে ব্যবসার মধ্যে নাই, 12 বছর আমি জেলে। তো আপনি আমাকে কি করে প্রমাণ করবেন যে আমি ব্যবসায়ী হিসেবে আসছি? আমি যদি বলি, যেমন আপনি যদি দেখেন, আমাকে কিন্তু ব্যবসা থেকে বরখাস্ত করা হয়েছে, আমাকে আমার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এইতে আমি সংক্ষুব্ধ অনেক বেশি। তখন আমি বুঝেছি আমার ন্যায় বিচার পাইনি। আমি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতিতে নামছি, আর কিছু না। নাকি আইনের সুবিধা নেওয়ার জন্য? এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না।
ম্যাল প্র্যাকটিস হয়েছে বিগত সরকার আমলে, প্রচুর ম্যাল প্র্যাকটিস হয়েছে, রায় লিখিত হয়ে আসছে মন্ত্রণালয় থেকে। এখানে আবার জজ দেখছি পিপির বলে আপনি সন্তুষ্ট তো, সাজা দিয়ে বলতেছে, আমি দেখেছি কোর্টে, আপনি সন্তুষ্ট তো, লার্নেড, মানে রায়টা যে জজ সাহেব দিলেন। আপনি কি মনে করেন জজ সাহেব এইভাবে একজন পিপির সাথে কথা বলতে পারে? জনগণের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেমন আপনি একাধিক গণমাধ্যমের মালিক, আপনার অনেক সম্পত্তি রয়েছে, প্রতিপত্তি রয়েছে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে যাদের ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, যাদের আপনার ডেস্টিনি পত্রিকা রয়েছে, বৈশাখী টেলিভিশন রয়েছে, এগুলোকে বাঁচানোর জন্যই কি না, রাজনৈতিক দল? এটা সঠিক না। কারেকশন, প্রথম কথা হচ্ছে বৈশাখী টেলিভিশন বা পত্রিকা কোনোটারই মালিক আমি নই, সবগুলোর মালিক কিন্তু প্রতিষ্ঠান এবং এত লক্ষ লক্ষ লোক। আমি এখানে আমাকে যেটা রেজলিউশন করে দেওয়া হয়েছে যে যেহেতু আমি এটার উদ্যোক্তা, তাই দৈনিক ডেস্টিনির প্রকাশক এবং সম্পাদক আমাকে রাখা হয়েছে। 2010 সালে একটা সিদ্ধান্ত হয় বোর্ড মিটিংয়ে, সেখানে সিদ্ধান্তের মাধ্যমে আমি আবার বৈশাখী টিভিতে আসি। বৈশাখী টিভিতে আমার কোনো শেয়ার নেই, কিন্তু আমি প্রতিনিধি পরিচালক, নমিনি পরিচালক, যেটার থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। মানে বৈশাখী টিভির মালিক কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড, 98.73% মালিক। আমি তো মালিক না, তো আমার চিন্তা কি আছে? এটা বাঁচাবে জনগণ। আর আমার মতে আমি যেটা বুঝেছি, আমি বের হওয়ার পরে আমার যারা বিনিয়োগকারী আছে তারাই আমাকে বলেছে, স্যার আপনার তো যেহেতু কোনো ব্যবসা নাই, আপনাকে বাদ দেওয়া হয়েছে, আপনি কি করবেন? আপনি তো এখন অ্যাবসলিউটলি বেকার, আপনার কোনো চিন্তা আছে? আমি বললাম 12 বছর বেকার থেকে মনে হয়েছে একটা জিনিস না করে ভুল করেছি, যেটা প্রতিবাদের জন্য করতে হয়। আসলে রাজনীতির মঞ্চটা সঠিকভাবে বলতে গেলে এটা একটা প্রতিবাদের মঞ্চ, যেখান থেকে প্রতিবাদ করতে হয় অন্যায় অবিচারের। আপনি অন্যায় অবিচারের প্রতিবাদ করতে চান, কিন্তু একটা জিনিস আমাদের জানার ইচ্ছে যে 4000 কোটি টাকার বেশি অর্থদণ্ড হয়েছিল, সেই জিনিসটাকে দফা করলেন কিভাবে? দফারফা করে নিত। প্রথম কথা হচ্ছে 4000 কোটি টাকার যে অর্থদণ্ড দিয়েছে এটা তো বানানো, এটা এখন আদালতে প্রমাণ হবে। হাইকোর্টে গিয়ে আমি আপিল করেছি, আপিল করার পরে হাইকোর্টে আপিল করেছে, অ্যাকসেপ্ট করে আমার দ্বন্দ্ব রহিত করে দিয়েছে। সেটা রায়ের কপি আছে। আমি তো জানতাম না যে আমাকে এখানে ওই কোয়েশ্চেন আপনি করবেন, তাহলে আমি রায়ের কপি নিয়ে আসতে পারি, অথবা আমি একটা কাজ করবো, আমি অনলাইনে দিয়ে দেবো যে আমার রায়ের কপি। আমাকে অর্থদণ্ড রহিত করেছে হাইকোর্ট। প্রথমটাতে যেখানে 12 বছর দিয়েছে 22 সালে, সেটা আমাকে জামিনও দিয়েছে হাইকোর্ট, এবং সেটার অর্থদণ্ডও কিন্তু রহিত করেছে। মজার ব্যাপার হচ্ছে এখানকার অর্থদণ্ড কিন্তু অটোমেটিকলি মাফ হয়ে গেছে। কেন জানেন? আমি 12 বছরের বেশি জেল খাটলাম। ফৌজদারি কার্যবিধির 35-এর কয় 2-তে লেখা আছে, কোনো লোকের যদি তার সাজার চাইতে একদিন বেশিও যদি রাখা হয় জেলে, তাহলে তার উপরে আরোপিত দণ্ড অটোমেটিক্যালি মওকুফ হয়ে যাবে। মওকুফ হয়ে যাবে। জনগণ এই জিনিসও জানতে চায়, আপনার তো অনেক টাকা, এত টাকা কোথায় পেলেন? ডেস্টিনির যখন ব্যবসার কথা আসে তখন নানান রকম কথা আসে ডেস্টিনির ব্যবসা। আমার কিন্তু এত টাকা না, এটা ভুল। সমস্ত টাকার মালিক হচ্ছে কোম্পানিগুলো। আপনি যদি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট খুঁজে দেখেন, 1.5-2 কোটি টাকার বেশি পাবেন না আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে। তাহলে টাকা আছে কোথায়? কোম্পানির অ্যাকাউন্টে। আমি কোনো জিনিসে, আমি কোনো পরিচালকের এখান থেকে ফায়দা নিতে দেইনি, এমনভাবে আমি প্রতিষ্ঠান চালাইছি। এবং আমি বলতে পারি, আমি দাবি করে বলতে পারি, আমার আমলে এই ডেস্টিনিতে 12 সাল পর্যন্ত কোনো দুর্নীতিও হয়নি। আমরা দুর্নীতিমুক্তভাবে আগেছি। যে কারণে দুদক যে মামলা করেছে, ওটা কিন্তু দুর্নীতির মামলা ছিল না, ওটা অর্থ আত্মসাতের মামলা ছিল না, ওটা ছিল মানি লন্ডারিংয়ের মামলা। মানি লন্ডারিং কেন হয়েছে? আমি MLM নামক পদ্ধতিতে ব্যবসা করেছি, তাই ব্যবসা আমার অবৈধ। আর ব্যবসা অবৈধ মানে আমার অর্থ অর্জন অবৈধ। অর্থ অর্জন অবৈধ মানে আমি যে স্যালারি নিয়েছি, এটা মানি লন্ডারিং। ক্যান ইউ বিলিভ ইট? আমি স্যালারি নিয়েছি, ভাতা নিয়েছি, ডিভিডেন্ড নিয়েছি, সব মানি লন্ডারিং। আমি কিন্তু দেশের বাইরে টাকা পাঠিয়েছি, এটা বলে নেই তারা। দেশের বাইরে 1 টাকাও যায়নি, সব তো দেশের মধ্যে আছে। এটি বলেনি তারা। আমি ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি কিছু যোগ করবেন কিনা এই বিষয়ে? না, আমি তো বলছি রফিকুল আমিন ভাই তো মানে হি হ্যাজ বিকাম মোর অফ এ লয়ার রাদার দেন এ বিজনেসম্যান। উনি যে কথাটা বললেন না, আচ্ছা যাই হোক, আপনাকে তো মানে সরি আমি মানে যেটা বলছি, আপনাকে তার মানে কি আপনি কি মূল্যায়ন করেন যে বিগত সরকার আপনাকে এইভাবে আপনার মতো বাকি সবাইকে আপনার এইভাবে হয়রানি করেছে? প্রচুর করেছে, আমার দেখা প্রচুর, যাই হোক প্রচুর করেছে, হাজার হাজার। আমি যখন জেলে ছিলাম এমনও হয়েছে 10,000-এর মতো বন্দি ঢুকাইছে 1 মাসে। আমি 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 যে জেলখানা থাকার জায়গা ছিল না। যে বিষয়টা মানে যোগ করবো সেটা হলো, আপনার দেখেন ওনাকে, আমি ওনার মামলা সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না, যে ঘটনাটা দেখেছি শুনেছি, খুবই আলোচিত অনেকেই, কিন্তু ওনার কাছ থেকে দেখেন অনেক কিছু শুনেছি, দর্শকরাও অনেক কিছু জানবেন। ওনার অ্যাপিল এখনো পেন্ডিং আছে, সেই জন্য আমরা খুব একটা বেশি মন্তব্য করতে পারছি না। কিন্তু দেখা গেছে যে সে সময় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে অন্য যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে দেখা গেছে আপনার রক্ষা করার একটা প্রবণতা তখন ছিল। কারেক্ট। এ ধরনের ঘটনা ঘটেছিল। রফিকুল আমিন ভাইয়ের ক্ষেত্রে কি ঘটেছে আমি সেটা বলবো না, মানে পার্টিকুলারলি কোনো স্পেসিফিক কোনো ম্যাটারে আমি ঠিক বলতে পারছি না।
এ ধরনের ঘটনা মানে বিচার বিভাগকে সরকার যেভাবে ব্যবহার করেছিলেন, আপনার যে কাউকে ফাঁসি দেওয়া হবে বা ফাঁসি দেওয়া হয়েছে সেটা ছিল জুডিশিয়াল কিলিং, আপনার শাস্তি দেওয়া হবে, কারাগারে নেওয়া হবে, দিনের পর দিন মনে করেন আপনার এক জেল থেকে আরেক জেলখানে পাঠানো হবে, মানবতর জীবনযাপন করা বা যা কিছু করা। এই যে জুডিশিয়াল অ্যাট্রসিটি গত কতটা বছর, আপনি একটু আগে বললেন যে বিএনপি ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতা জনগণ চাইলে বিএনপি দেশ সেবার জন্য প্রস্তুত আছে, সেটা হলো এক জিনিস। আমি আপনি চাইলেই তো বিএনপি ক্ষমতায় এসে যাবে না, সেটা জনগণের উপরে ডিপেন্ড করবে। কিন্তু একটা কথা হচ্ছে সেটি নির্বাচনের মাধ্যমে বিএনপি যেতে চায়, আমি সেটাই আমরা বলছি, সে কারণে আপনার নির্বাচনটা হওয়া উচিত। বিএনপির যে প্রত্যাশাটা, আমরা আন্দোলনটা কেন করেছিলাম, যে আন্দোলনটা হয়ে গেল আপনার জুলাই আগস্টের কথা বলা হয়, যেখানে অনেকে নতুন বন্দোবস্তের কথা বলা হয়। নতুন বন্দোবস্ত কি সেটার ডেফিনিশনটাও জানেন কিনা আমার একটু সন্দেহ আছে। আমরা তো আন্দোলন করেছি সেই 2009 সালের পর থেকে আন্দোলন করেছি। সো আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার বিরুদ্ধে 2009 সালে আওয়ামী লীগ আসার 1 মাসের মধ্যে মামলা দায়ের করা হয়েছে, পূজা মণ্ডপে নাকি আমি হামলা করেছি আমার বিরুদ্ধে। তার মানেটা কি, যে বিদ্বেষ, যেটা আমি দেশের বাইরে ছিলাম দুবার, একবার হয়েছে প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের মামলা হয়েছে, ব্যাংককের হসপিটাল থেকে আপনার বোমা, আমি কি স্কাইড মিসাইল নিয়ে বসে থাকি যে আপনার ওটাও যদি হতো না স্কাড মিসাইল আমি নিক্ষেপ করেছি ব্যাংকক থেকে, অনেক দূর বোমা তো মারা গিয়েছে। এবং সেই দুর্দিনে আপনাদের যুগপৎ আন্দোলনের যারা সঙ্গী ছিলেন তাদেরকে আমরা দেখলাম যে বর্তমানে আপনারা কাছে টানছেন, তাদের সঙ্গে আলোচনা করছেন, মত বিনিময় করছেন, কেন? সরকারকে চাপে রাখার জন্য? না 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 না, এটা দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই যে আজকে সংস্কারের কথাটা এসেছে, আপনি যখন এই কথাটা তুললেন, প্রসঙ্গটা তুললেন, তার জের ধরে আমি বলছি, সংস্কারের কথা এখন বলছেন যারা নতুন বন্দোবস্ত, নতুন সংজ্ঞা, ডেফিনিশন আমাদেরকে শেখাতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন, ভালো, সাধুবাদ জানাই তাদের সবাইকে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 কথা বলেছিলেন, 27 দফা প্রণয়ন করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন 2022 সালে। 2023 সালে 31 পয়েন্ট রাষ্ট্র কাঠামো সংস্কারের 31টি দফা দিয়েছে, এবং সেই 31 দফার মধ্যে যতগুলো সংস্কারের কথা আছে, এর বাইরে কারো পক্ষে কোনোদিন সম্ভব না আগামী 100 বছরও সংস্কারের নতুন কোনো পয়েন্ট আমরা অ্যাড করার মতো। এটা একটা হোল প্যাকেজ টোটালটাতে আছে। এখন যে কথাটা বলছি যে মানে শরিক দল যারা ছিলেন তাদেরকে কাছে টানছে সরকারের উপরে প্রেশার, নো, বিএনপি তো শরিক দলদেরকে নিয়েই কিন্তু আপনারা আন্দোলন করেছে, ওই 31 পয়েন্টের মধ্যেই আছে যারা যুগপৎ না। আমি বলছি কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা যে প্রথম মহাসমাবেশটি করলেন সেখানে কিন্তু আপনাদের শরিক দলগুলো ছিল না। না, আমি আপনাকে একটা কথা বলি, এককভাবে যে বিএনপি একটা অনেক বড় সংগঠন, তাই না, সেটা তো সবাই জানে। বিএনপি নিজের আপনার কাজ করবে না এককভাবে, সব প্রোগ্রাম কি আপনার যুগপৎভাবে হবে? সব কি একসঙ্গে হবে? ভাত কি খেলে কি প্রতিদিন প্রতিবেশীকে ডেকে খেতে হবে? নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে খেতে পারি না? বন্ধু বান্ধবদেরকে নিয়ে কি প্রতিদিন খাবো একসঙ্গে? তো বউ বাচ্চা তো মনে করেন যে ঘর দোর ছেড়েই চলে যাবে। আমার কথাটা হচ্ছে যে আমরা সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার কতটুকু আপনার যে ভিশনারি ওনার এই ছিল আইডিয়াস, সেটা হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে, যদি আমরা জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমরা এই গণতান্ত্রিক আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের সকলকে আমরা সরকারে জয়েন করার জন্য আমরা আহ্বান জানাবো। তার মানেটা কি? এটা নতুন কোনো কিছু না যে শরিক দলদেরকে ডাকছে সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য। এককভাবেও বিএনপি, সেটি বাংলাদেশের জন্য খুবই পজিটিভ একটা বিষয়, কিন্তু বিএনপি এককভাবেও চাপ প্রয়োগ করার ক্ষমতা রাখে। বিএনপি চাপ প্রয়োগ করছে না, কখনোই করছে না। বিএনপি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, আমরা সর্বাত্মক সহযোগিতার শেষ পর্যন্ত করে যাব। কিন্তু আপনাদের কাট টাইম ডিসেম্বর নির্বাচনের জন্য, জন্য, সেটা তো অফকোর্স আমরা চাইতে। আপনি দেখেন না, আমি আপনাকে বলি, বদরুদ্দিন ওমর স্যারের কথা, ওনার কি কোনো এজেন্ডা আছে? অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় যেতে চায়, সেই জন্য আমরা ডিসেম্বরের কথা বলি, ওই 3 মাসের কথা বলি, 6 মাসের কথা। বদরুদ্দিন ওমর স্যার বলেছেন যে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। কেন হওয়া উচিত? অনির্বাচিত সরকার যদি থাকে তাহলে সামনের দিকে যে সমস্যা সংকুল একটা বাংলাদেশ হবে, সেটার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সেটা অরাজনৈতিক অনির্বাচিত একটা সরকার মোকাবেলা করতে ব্যর্থ হবে। এটা উনি নিজে খুব স্পষ্টভাবে, ওনার মতো দার্শনিক, ওনার মতো জ্ঞানী আমার জানা ছিল না যে স্যার যে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনার পিপিপি আপনার করেছেন, মানে আপনার এই যে ফিলোসফি, আপনার পলিটিক্স এবং আপনার অর্থনীতিতে উনি ডিগ্রি, ওনার অক্সফোর্ড ইউনিভার্সিটি। উনি নিঃসন্দেহে আমার, আপনার কিংবা যারা রাজনীতি করেন তাদের থেকে আমি মনে করি যে ওনার
মাথা অনেক বেশি উর্বর। অনেক বেশি উর্বর। আমি ফিরবো আপনার কাছে। জনাব রফিকুল আমিন, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিলাম এর আগে, আপনি উত্তরও দিয়েছেন, কিন্তু আপনি যে রাজনৈতিক দল করলেন, এখানে ডেস্টিনির নাম জড়িত রয়েছে, অনেক কিছু নাম জড়িত রয়েছে, যেহেতু আপনি এর প্রতিষ্ঠাতা, জনগণ কি আপনার উপর আস্থা রাখবে, আপনার রাজনৈতিক দলের উপর আস্থা রাখবে? অবশ্যই রাখবে, আমি বিশ্বাস করি, কারণ আমি মজলুমের পক্ষে, নির্যাতিতের পক্ষে আন্দোলনে নেমেছি। আমার উদ্দেশ্যটা পরিষ্কার। আমি এখানে ক্ষমতা শব্দটা ব্যবহার করব না, কারণ ক্ষমতা শব্দের মধ্যে স্বৈরাচারী ভাব আছে। আমি চাইব যে দেশে এমন একটা সরকার দায়িত্বে আসুক যাদেরকে আমার দল নির্বাচিত করে নিয়ে যাবে। সেখানে যে আমাকেই থাকতে হবে সরকারের প্রধান হিসাবে, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যোগ্য লোকের মার্কা যাই হোক, আমরা তাকে সংসদে নিয়ে যাব ভোট দিয়ে। এবং আমার এই সমর্থকরা কিন্তু সবাই এই দর্শনটা বিশ্বাস করে ভালো। তারা বলছে এটা অত্যন্ত সুন্দর দর্শন, যে আমরা নিজেরা সরকার গড়ব, নিজেরা রাষ্ট্র চালাবো, এই সমস্ত কথা বলার মানে এগুলো হচ্ছে অতিরিক্ত প্রলোভন। সেটা কি ডেস্টিনি সরকার হবে? না, কেন ডেস্টিনি সরকার হবে? সেটা আমজনতার সরকার হবে। আমজনতার সরকার হবে। আপনি রাজনৈতিক দলের প্রধান, আপনার নির্বাচনী এলাকা কোনটি তাহলে? আমার নির্বাচনী এলাকা হচ্ছে দুইটা আছে, আমি যেটাই আপনি বলেন না কেন, ঢাকা 6 এবং নোয়াখালী 6। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আমরা যদি পুরনো দিনে ফিরে যাই, আপনি পদ্মা সেতু নির্মাণ করে দিবেন এরকম একটি ঘোষণা দিয়েছিলেন। এটা রিউমার, এটা অসত্য, এটা সঠিক না। আমরা পদ্মা সেতু ইয়ে করব, পদ্মা সেতুতে কত হাজার কোটি, তখনই একটা ফিগার ছিল 12,000 কোটি টাকা। আমরা কখনোই আমাদের আপনার নামে এই রিউমারটি আসলো কেন? শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী 500 কোটি টাকা চাঁদা চেয়েছিল আপনার কাছে। এটা রিউমার না, এটা ছিল উনি একটা জায়গার দলিল আমাকে দিয়ে বলছেন তুমি এটা কেন আমার 500 কোটি টাকা দাও। আমি বলছি জায়গার দলিল তো ঠিক নাই, আমি দিতে পারবো না। এখান থেকে বিরোধ শুরু হয়েছে, কিন্তু এটা হাতির ঝিলের একটা জায়গা, 80 কাঠার মতো। আমি বলছি সরি, আমার ডিপার্টমেন্ট দেখে বলছে স্যার এই আপনার ব্যাংকে তো 1-2 কোটি টাকা রয়েছে, 500 কোটি টাকার জমি কিভাবে কিনতেন? সেটাই তো বলেছি, যে প্রথমে বলেছি আমাদের কাছে এত টাকা নেই। আমাদের কাছে হার্ডলি 100 থেকে 150 কোটি টাকা থাকে আমাদের এমপ্লয়ীদের খরচ, ইয়ের খরচ। 1-150 কোটি টাকা কিন্তু এখনো আছে, তো ওইটা রেখে আমরা জেলে ঢুকছি। আমাদের রানিং এখনো বোধহয় হিসাব করলে আপনার 272 কোটি টাকার মতো ব্যাংকে আছে। আমরা দিতে, এই জন্য মানুষকে টাকা দিতে পারবো। কিন্তু ওনারা যেটা চাপ দিলেন যে এটা আপনি ধীরে ধীরে দেন, কিস্তিতে দেন, আমরা বলেছি যে এত টাকাও না, আর জমিও ঠিক নাই। যদি জমিটা ঠিক থাকতো আমরা হয়তো ভিন্ন চিন্তা করতাম, কিন্তু দেখা গেছে জমিটা সম্পূর্ণ কাগজপত্রে বানানো। তো এইখান থেকে আমি আপোষ করে আমি বলছি না, আমি এটা পারবো না। আমাদেরকে এরকম লোভর দেখানো হয়েছে যে সরকার আমাদেরকে বড় আকারের ঋণ দিয়ে দিবে, আমাদেরকে এই করবে সেই করবে। আমি সরি, আমি এগুলোতে ইন্টারেস্টেড না। এবং আমাকে অনেক লোভ দেখানো হয়েছে কিন্তু রাজনীতিক। আমি বলছি না, আমি এগুলোর মধ্যে নাই। এইখান থেকে তখন আমাকে প্রথম দুদুকের ডেকে আমাকে ধরানোর জন্য একটা এজেন্ডা দিয়ে দিল। তাহলে বিভিন্ন পত্রপত্রিকায়, তৎকালীন পত্রপত্রিকায় এসেছিল আপনি রাবার বাগান দখলের সঙ্গে জড়িত, বিভিন্ন স্থাপনা দখলের সঙ্গে জড়িত। না, এটা সঠিক তথ্য না। এগুলো কি অসত্য ছিল? এগুলো সব অসত্য, এগুলো বানানো। বলকা সিনেমা হলের কি ব্যাপার ছিল? বলকের সাথে তো আমার সম্পর্ক নাই। আনন্দ সিনেমা, আনন্দ ছন্দ আমরা কিনেছি। সেটা কার নামে কিনেছি? সমিতির নামে। সমিতির মালিককে 8.5 লক্ষ লোক। আমি কোনো সম্পত্তি আমার নিজের নামে কিনি না এবং কোনো পরিচালকের নামেও কিনি না। সকল সম্পত্তি কিন্তু সমিতির নামে কেনা। সমিতির নামে কেনা। আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাও বলি, তাদের 31 দফা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের পরবর্তী নির্বাচন পরবর্তী সময় কি করবে সেই দিক নির্দেশনা রয়েছে। আপনার নতুন রাজনৈতিক দল, আপনাদের কি এরকম দিক নির্দেশনা কবে আসবে? আমাদের 7টা দফা আছে। আমরা অত বড় করে চিন্তা করি নাই। আমরা 7টা দফা নিয়ে চিন্তা করেছি। এরকম প্রথমটা ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করব আমরা যে কোনোভাবে। সামাজিক নিরাপত্তা, মানুষের যাতে ঘরের থেকে বেরোলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই না হয়ে যায়, গাড়ির তলে পড়তে না হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করা। তারপরে ফুড খেয়ে যেন মারা না যায়, হাসপাতালে যেন চিকিৎসার অভাবে মারা না যায়, আমরা এই জিনিসটাকে এনশিওর করব। তারপর আমরা বলেছি যে মানুষের যে শিক্ষা হচ্ছে মানুষের অধিকার, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চাই। এটা সম্ভব। এরকম আপনাদের 7টি দফা রয়েছে। আমরা দেখি যে বর্তমানে যদি আমি ধরি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তারপর বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা কি দেখতে পারি যে ভবিষ্যতে আপনারা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন? নতুন একটি রাজনৈতিক দল আছে। যদি আমাদের মতাদর্শ আমাদের রাজনৈতিক এজেন্ডার সাথে কারো মিলে যায়, আমরা একটা কথা সবসময় বলি, আমরা এককভাবে কোনো কিছু চিন্তা করি না। যদি কারোর সাথে আমাদের মতাদর্শ মিলে যায়, অবশ্যই আমরা একসাথে কাজ করব দেশের উন্নয়নে। কেউ যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে,
সে কিন্তু কোনোদিন নিজেকে বড়াই করে দেখাবে না। সে বলবে যে আমরা সবাই মিলে, যে কারণে আমার গঠনতন্ত্রের শুরুতে দুইটা কথা লেখা আছে। একটা হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য। আর নিচে দিয়ে একটা স্লোগান আছে, এসব মোরা একসাথে দেশ গড়ি, একসাথে দেশ গড়ি। যদি বলি 18 পীরের গোলাপ ফুল মার্কা নামে একটি রাজনৈতিক দল ছিল, তারা 300 আসনে প্রার্থী দিয়েছিলেন কিন্তু কোনো আসন পায়নি, এরকম যদি কিছু ঘটে যায় বাংলাদেশে আপনাদের রাজনৈতিক দলের? দেখেন, আমি তো বলেছি আমাদের উদ্দেশ্য কিন্তু ক্ষমতায় যাওয়া না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ধারার রাজনৈতিক মঞ্চ তৈরি করা, যেখানে মানুষের রাজনীতি চর্চা করবে, যোগ্য লোকদেরকে নিয়ে যাবে। 300 দিলাম না 3টা দিলাম, এটা ইম্যাটেরিয়াল। আমি যদি মনে করি এমন কোনো আমার সহ রাজনৈতিক দল তিনি এমন একটা প্রার্থী দিয়েছেন আমাদের আসনে যার পছন্দ হয়েছে আমার, ওনার মার্কা কি আমি দেখবো না, আমি আমার লোকদেরকে, যোদ্ধাদেরকে বলে ওনাকে ভোট দাও। এটা হচ্ছে আমার অ্যাটিচিউড। এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, অনেক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছিল, যদি বর্তমান সময়ের কথা বলি, বিএনপি এবং জামাতি ইসলামী লন্ডনে তাদের বৈঠক হয়েছে এবং পরে জামাতের আমির বাংলাদেশে আসার পরে তার মাঠ পর্যায়ে যে বার্তা দিয়েছেন সেখানেও আমরা পরিবর্তন লক্ষ্য করেছি। তারাও বলেছেন, আপনারা বলেছেন ডিসেম্বর নির্বাচন, তারা বলেছেন রমজানের আগে নির্বাচন। বৈঠকটি কি ফলপ্রসূ আপনি মনে করেন? আমি শুনবো আপনার উত্তরটি। প্রিয় দর্শক, ইউসিবি টু দা পয়েন্টে আমরা আছি অনলাইনে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফেসবুক, ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আয়োজনটি দেখতে পারেন। জি, বলছিলেন। সরি, আমরা আলোচনা হয়েছে বা কি হয়েছে এটা তো আমার বিষয়ও না, আমি জানিও না এই বিষয়টা। প্রথম কথা হচ্ছে যে এটা, আর যদি আলোচনা হয়েছে তা আলোচনা কোন বিষয়ে হয়েছে সেটাও জানার কোনো সুযোগ আমার নেই। তো একটা কথা, আপনার মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, আর জামাত ইসলামের পক্ষ থেকে বলেছে রমজানের আগে, মানে কি আপনার ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি বা মিড মার্চ সম্ভবত, কারণ আগামী বছর আপনার রোজা শুরু হবে। তাহলে রোজার পরে গেলে আবার বর্ষা, খুব একটা সমস্যা তৈরি হবে। মানে সমস্যাটা দেখেন আপনার, এই যে ঋতু পরিবর্তন বলেন বা আমাদের দেশের তো মনে করেন যে কি বলে দুর্যোগ বা বিভিন্ন কিছু আসতেই পারে, প্রাকৃতিক দুর্যোগ, সে সমস্ত জিনিস মাথায় রেখে তার বাইরে যেটা সবচেয়ে বড় সংখ্যা, যে রাজনৈতিক গোলযোগ কিংবা আপনার ধরুন আপনার অপ্রীতিকর কোনো ঘটনা, বিশৃঙ্খল একটা অবস্থা, নৈরাজ্য তৈরি হবার মতো আপনার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে দিন যত যাবে। সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা উপলব্ধি করেছে যে নির্বাচনটা দরকার, এবছরের মধ্যে দরকার। আর ঠিক জামাত ইসলাম হয়তোবা ওই কারণেই আপনার একটা জায়গায় এসছে, উপলব্ধি করেছে আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি যে জামাতি ইসলামের সঙ্গে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব স্পষ্ট ছিল। এই বৈঠকের মধ্যে থেকে কি একটু দূরত্ব? আমি আপনাকে বলি, রাজনীতিতে তো শেষ কথা বলে কোনো কিছু নেই। 1991 সালে বিএনপি এবং জামায়াতের কিন্তু এককভাবে কোনো আপনার কোয়ালিশন ছিল না, কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল জামাতের 18 জন সদস্যের সমর্থন নিয়ে। 96 সালের আগে 94 সালের পর থেকে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে কিন্তু একসঙ্গে আপনার রাজনীতি করেছে, যুগপৎ আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আবার 2001 সালে বিএনপি এবং জামায়াতের কিন্তু অ্যালায়েন্স হয়েছে একই সঙ্গে, যেটা 91 সালে হয়নি, সেটা 2001 সালে হয়েছে। মাঝখানটায় 94 থেকে 96 সাল পর্যন্ত তুমুল আন্দোলন করেছিল আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলাম। সেজন্যই বলছি যে রাজনীতিতে কখনো শেষ বলে কিছু নেই, শত্রু মিত্র চিরস্থায়ী, এটাও সত্য নয়। বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই নিয়ে অনেক কথা হচ্ছে। আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের ভাবনাটি জানতে চাই। আমাদের পক্ষ থেকে তো বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে, আপনি যদি বিচারের মধ্য দিয়ে, যেমন আপনার যে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে আছে, সে জায়গাতে আপনার যদি আওয়ামী লীগ নেতাদের বিচার হয়, তাহলে সেই বিচারে যদি আপনার দলের শীর্ষ ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন এবং তাদের কর্মকাণ্ডের জন্য আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, যতক্ষণ পর্যন্ত না আপনি নির্বাহী আদেশ দিয়ে একটা রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ না করেন, ততক্ষণ পর্যন্ত তো বিএনপি বা তৃতীয় কোনো ব্যক্তিত্ব কোনো কিছু বলার নেই। সেটার জন্য তো রাষ্ট্র আছে। বিএনপি আর রাষ্ট্র কিন্তু এক জিনিস না, আর আইন সেটা আবার ভিন্ন জিনিস। অতএব সেটা আইনানুগভাবে যেটা হয় বিএনপি সেটাই আপনার সাধুবাদ জানায়।
সেটাই কিন্তু সাধুবাদ জানাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমি যদি বলি যে অমুক আপনি নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ জুজুর ভয় দেখিয়ে রেখেছিল। আমি সেই প্রসঙ্গে যাব না যে আন্ডারলাইং ট্রুথটা কি বা বিহাইন্ড দ্য একেবারে ডোর। শেষে আগস্টের শুরুতে এসে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। না, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন বাতিল জামাত হয়েছিল। ইসলামের রাজনীতি বন্ধ হয়নি, জি। জামাত ইসলামের রাজনীতি বন্ধ হয়নি, এটা ভুল। রাজনীতি বন্ধ হয়নি, রাজনীতি কিন্তু বন্ধ হয়নি, জামাত ইসলাম নামের দলও বন্ধ হয়নি, জামাতের নিবন্ধন নির্বাচন কমিশন আপনার বাতিল নির্বাচন করেছে। না করতে পারলে সেই না না, রাজনৈতিক দল আমি দিয়ে দেখুন আসলে কি ওই হবে? যে রফিকুল আমিন ভাই যে কথাটা বলেছেন যে নির্বাচনে যে করতে হবে রাজনীতি করার জন্য, তাই না? আপনার এই যে 5ই আগস্টের পরিবর্তন যদি না হতো, আমি জেল থেকে বেরোতে পারতাম কিনা আমি জানি না, Correct. উনি বেরোতে পারতেন কিনা আমি Correct, জানি না। correct. আমরা হয়তো আমাদের ডেড বডি ওখান থেকে আসতো, সামারি ট্রায়াল করে আমাদেরকে হয়তো ফাঁসি দিত। এটাই ওনাদের প্ল্যান ছিল, এটাই তাদের প্ল্যান ছিল। সমস্ত কিছু তো মনে করেন যে কোনো না কোনোভাবে একটা পরিবর্তন হঠাৎ করে মনে করেন যে ঘটে গেছে, সেটা এক জিনিস। সেটা যদি না হতো তাহলে পরিণতিটা ভিন্ন রকম হতো। সে কারণে আমরা বলছি যে দিন যত যাবে কমপ্লিকেসি তত বেশি অ্যারাইজ করবে। এ কারণে আপনার ভালোই ভালোই যত আগে নির্বাচনটা হয় ততই বেশি দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনার মঙ্গল। ভালোই ভালোই নির্বাচন। কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসন নাকি অলরেডি বিএনপির হয়ে কাজ করছে, আবার প্রশাসনের বিরুদ্ধে মধ্যে ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা। মানে আপনারা আবার কি নাটক মঞ্চায়িত করতে আমি যাচ্ছেন? একটু এটা সেলফ কন্ট্রাডিক্টরি। কেন আমি জি। আপনাকে বলি, দেখুন কয়েকদিন আগে আপনার পত্রপত্রিকায় এসেছে যে ওনাদের একজন কি যেন নতুন দরবেশ, ঠিক কি নাম যেন ওনার, জাতীয় ভুলে গেলাম, নাগরিক পার্টি? জাতীয় নাগরিক পার্টির নেতা আপনার, ওনাকে আপনার আক্তার অব্যাহতি হোসেন? দেওয়া হয়েছে। না আক্তার না, জনাব আক্তার না, আরেকজন আছেন তানভীর সম্ভবত, জি। তানভীর সম্ভবত, বেশ দেখতে একেবারে মোল্লা ওমরের মতো। জি। আপনার ওই ওনার বিরুদ্ধে ডিসি একটা এবং অভিযোগ এসছে পাঠ্য যে বই। ডিসি নিয়োগ এবং টেক্সট বুক বোর্ড নিয়ে আপনার একটা এসছে এবং সেটার জন্য তারা তাকে আপনার অব্যাহতি দিয়েছে। এ ধরনের তাদের আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে, বিভিন্ন কিছু এসছে। তো আমি এনসিপি কি বলছেন বা না বলছেন আমি এই বিষয়টাতে আসলে খুব একটা বেশি গুরুত্ব দিতে চাই না, কারণ আমার খুব একটা পায়াস উইশ ছিল যে একটা নতুন একটা রাজনৈতিক দল হবে, ছাত্ররা করবে, যে তারা যেন অঙ্কুরেই আপনার ঝরে না পড়ে যায়। তাদের যে ইমেজ সংকট তৈরি হয়েছে তারা কতদূর এগোতে পারবেন আপনি কি এনসিপির মধ্যে ভাঙন দেখতে পাচ্ছেন? না, আমি ভাঙ্গনের কথা আমি ঠিক বলছি না। আমি বলছি কি, দেখুন আপনি 5ই আগস্টের আগে একরকম ছিলেন, তারপরে আপনি তাদের কি পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন। এখন এনসিপি যদি অভিযোগ করে এতদিন পরে, 7-8 মাস পরে, যে প্রশাসনের মধ্যে বিএনপির লোকজন আছে, ওখানে তো তাদের দুজন মন্ত্রীও আছেন, উপদেষ্টা আছেন, তো তারা তো আবার সমন্বয়কদের মধ্যে দুজন তো এখনো সেখানেই আছেন, কিন্তু তারা তো পদত্যাগ করেননি। বলতে পারেন যে না, তারা তো আপনার দলে যোগদান করেনি। আমার কথাটা হচ্ছে যে দলে যোগদান করা না করা এটা তো আপনার মনে করেন যে ওই শিশুও কিন্তু হাসবে, তারা সেখানে আছেন, তাদের প্রতিনিধিরা আছেন। আর যদি বলেন তো তাদের দলনেতা মনে করেন, আমি এটা বিতর্কিত কোনো মন্তব্য না হয়ে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তারাই আপনার পছন্দ করেছেন, যেটা সত্যি কথা। উনি সর্বজন গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী সমাদৃত একজন মানুষ, যার কারণে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা ওনার কাছে বেশি। বাকিরা কে কি বললো সেটা আমি ঠিক বলছি না, কোনো কিছু মন্তব্য করছি না। আমরা আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, হাল ধরেছেন, একটা ক্রান্তিকালীন সময়কে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু তার তো একটা আপনার ব্যাপ্তিটা খুব বেশি বড় হওয়া উচিত না। ওনার পক্ষে ওনার সীমাবদ্ধতা অনেক বেশি। অরাজনৈতিক একটা সরকারের সীমাবদ্ধতা অনেক বেশি আছে। আপনারা যে সংস্কারের কথা বলেন, সব কি ওনারা করতে পারবেন? আমরা তো মনে করি যে সমস্ত সংস্কারগুলো একটু সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেটা করে নির্বাচনটা হয়ে যাওয়াটা উচিত। নির্বাচিত প্রতিনিধিরা আসুক, যেই আসুক না কেন, এনসিপি আসুক, তাতে তো কোনো ক্ষমতা নেই। রফিকুল আমিন ভাইয়ের আপনার দল আসুক, তাতেও কোনো ক্ষমতা নেই। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি একজন সম্মানিত আইনজীবী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমাদের খুব জানবার ইচ্ছা তারেক রহমান দেশে আসছেন না কেন, এটা জনগণেরও জানবার ইচ্ছা। তার সকল মামলাগুলো তো এখন বোধহয় উঠে গেছে। দেখুন, ওনার যদি মামলা না উঠতো, উনি দেশে আসলে কি হতো আমাকে বলেন? আসছেন না কেন দেশে? 15 থেকে 20 লাখ মানুষ মনে করেন যে এয়ারপোর্ট রোড থেকে পুরো ঢাকা শহরটা ডেডলক হয়ে যেত। সারা বাংলাদেশ থেকে বিএনপির কোটি কোটি সমর্থক। আমি একটা কথা বলছি, ওনার তো ভয়ের কোনো কিছু নাই, বা উনি কেন আসছেন না। একটা জিনিস আছে, উনি যখন মনে করবেন যে প্রয়োজন মনে করবেন, এটা ওনার একটা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় আছে। আর দ্বিতীয় কথা, উনি দেশে আসা বা না আসার মধ্যে পার্থক্য আমি খুব একটা বেশি কিছু দেখি না। 16-17 বছর, 2 বছর বাদ দিলাম, 15 বছর উনি এই দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। উনি এই দলের নেতা কর্মীদেরকে সংঘবদ্ধ করে উনি সাংগঠনিকভাবে এই দলকে পরিচালনা করেছেন। এই দলের কোনো ভাঙন
17 বছরে 17 জন নেতা এই হয়নি এবং উনি লন্ডনে বসেই সেটি করেছেন। আমি বলি আপনি কি মনে করেন না দেশে আসলে একটা গণজোয়ার হবে? তার না গণজোয়ার তো বিএনপির আছে, বিএনপির তো গণজোয়ার আছে। সেজন্যই তো আপনি যে প্রথমে বলেছিলেন যে বিএনপি কি কেউ চায় না যে ক্ষমতায় আসুক, সেজন্য আপনার বিভিন্ন কথা বলছে। তার মানে বিএনপির গণজোয়ার আছে, এটা তো আপনার একেবারে অবধারিত সত্য কথা। এখন আরেকটা বিষয় একটু বলি যে ব্যক্তিগতভাবে যে আমাদের দেশে তো আপনাদের যে মা বাবার প্রতি তো সন্তানের একটা কর্তব্য আছে। তো ওনার মা তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কারাগারে ছিলেন, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। তিনিও আপনার উত্তম চিকিৎসা সেবা নেবার জন্য আপনার লন্ডনে গিয়েছেন, সেখানে এখনো তিনি চিকিৎসা দিন। সঙ্গত কারণে ছেলে হিসেবে মায়ের প্রতি তার কর্তব্য, গুরু দায়িত্ব যেটা আছে, সেটা ফেলে রেখে তো এই মুহূর্তে এখনো আসতে পারবেন না। সে কারণেই বলছি যে যখনই আপনার প্রয়োজনটা শেষ হবে তখন উনি ফেরত আসবেন। ব্যক্তিগত কারণেই তিনি না, আসছেন। আমি তাই মনে করি। আপনি তাই মনে করেন? এই মুহূর্তে আমি তাই মনে করি। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল আমিন, আপনার কাছে ফিরতে চাই। অনেকগুলো প্রশ্ন করলাম, নতুন রাজনৈতিক দল গঠন করছেন, রাজনৈতিক দলের আপনি 7টি দফার কথাও বললেন। আপনি এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি দেখতে পান? অনেক ভালো, কারণ আজকে আমি একটা মিটিং করেছি, আমাদের আহ্বায়ক কমিটির একটা মিটিং করেছি। আমার কাছে খুব মজা লেগেছে, স্টোরিটা একটু শেয়ার করি। জি নিশ্চয়ই। আমার কাছে একজন বিনিয়োগকারী আসছে, সে আইসা প্রথমে বললো, স্যার আমি আপনার কোম্পানিতে প্রায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, তো আমার কাগজপত্র ঠিক নাই, কোথায় আছে খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে টাকাটা পেতে পারি? আমি বলছি, আপনি এক কাজ করেন, আপনি আমাদের কাছে এটা দরখাস্ত করেন। ওই সমিতির নতুন ম্যানেজমেন্ট আছে, আমি বলে দেবো তাদেরকে। আমি দেখাই দিলাম, এরা হচ্ছে নতুন ম্যানেজমেন্ট হয়েছে, কিন্তু সমিতিতে কয়েকদিন আগে ইলেকশন করেছে, অধিদপ্তর করে দিয়েছে। তো আপনি এটা তখন সে সাথে সাথে আমাকে কাট করলো, স্যার আমি টাকা দরখাস্ত করতে আসিনি, শুনলাম আপনি একটা রাজনৈতিক দল করেছেন, আমি কি সেখানে সুযোগ পাবো? আমি বললাম, আপনারা টাকা ফেরত নিতে আসছেন? না, আমি ওইটাও ছিল বলা, কিন্তু আমি রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে চাই। আমি একদম হেসে দিছি। আমি তখন বলছি, আপনি বসেন, এই ওনাকে চা খাওয়া। আমি দেখতেছি আমার লোকেরা পজিটিভলি রেসপন্স করতেছে, নাকি পাওনা টাকা আদায় না আসেনি তো। সেটাই তো আমি অবাক হয়েছি যে পাওনা টাকা আনতে গিয়ে বলতেছে যে আমি রাজনৈতিক দলে আসতে পারি কিনা। আমি বলছি, ঠিক আছে, দুইটাই করেন আপনি, অসুবিধা কি? পাওনা টাকাটা আপনার কিভাবে দেওয়া যায় সে ব্যবস্থাও করে দিই, রাজনীতিও করেন, সমস্যা কি? উনি বলেন, না আপনার চিন্তা ভাবনা খুব ভালো লাগছে আমাদের কাছে। আমাকে এই ক্রেডিটটা দিলেন যে আমাকে একটা জিনিস সে ভালো বলছে যে আপনি ক্ষমতায় যেতে চান না, মানে যোগ্য লোককে ক্ষমতায় নিতে চান, এটা কিন্তু একটা নতুন দর্শন। জি, অসংখ্য আমাদেরকে ধন্যবাদ। সাপোর্ট করেন তাহলে। আমি জানি না, তিনি বলেছেন যে তিনি যে কোনো দলের সঙ্গে কাজ করতে না পারেন। আমি সেটা বলি, না, আমি যোগ্য আমাদের লোকের- রাজনৈতিক যোগ্য এজেন্ডার লোকের সাথে, কথা বলেছেন। আমাদের মতাদর্শের সাথে, আমাদের রাজনৈতিক এজেন্ডার সাথে যার মিল থাকবে এবং যারা আমাদেরকে সেই ইয়ে করতে পারবে, প্রতিজ্ঞা করে আমাদেরকে স্যাটিসফাই করতে পারবে, আমরা অবশ্যই তাকে দেবো। জি। সে কে হলো সেটা আমাদের দেখার জি, বিষয়। শুভকামনা আপনাদের নতুন ধন্যবাদ। রাজনৈতিক দলের জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দা পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা ছিল বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচন চাওয়া হচ্ছে, জামাতের পক্ষ থেকেও ঠিক একই রকমের কথা বলা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সবাই দেশের একটা সংস্কার চায়, সেই সংস্কার খুব সুন্দরভাবে হোক, দেশের মানুষের জন্য হোক, সেই প্রত্যাশাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা।